সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা, সম্প্রতি বাংলাদেশে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভূতপূর্ব বিজয় সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস। তবে ইতিহাস সৃষ্টিকারী এই গণ অভ্যুত্থানের সময়ের নির্মম দৃশ্যপটগুলো খুব বেশি সুখবর ছিল না আমাদের জন্য। এই গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য স্বাভাবিক বল প্রয়োগ করেছিল এদেশের ছাত্র জনতার উপর। আওয়ামী সরকারের নজিরবিহীন বল প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তাদেরই পেটুয়া পুলিশ বাহিনী এবং তাদের পালিত গুন্ডা বাহিনী খ্যাত ছাত্রলীগ যুবলীগ। এই সময়ে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুলিতে এবং অস্ত্রাঘাতে বিভিন্ন সূত্র অনুযায়ী নিহত হয়েছেন প্রায় সহস্রাধিক ছাত্র জনতা এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 30,000-এর অধিক, যার মধ্যে রয়েছে ইসলামী ছাত্র মজলিসের অসংখ্য নেতাকর্মী। শুধু 2024 নয়, বরং বিগত 15 বছরে স্বৈর শাসকের হাতে গ্রেফতার, গুম, খুন, বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার হয়েছে আরো অগণিত নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার বিজয় পরবর্তী সময়ে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত ও সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকহীন তথা প্রশাসন ছাড়াই চলছে, যার ফলে ক্যাম্পাসগুলো আজ অস্থিতিশীল। অন্যান্য শিক্ষাঙ্গনগুলোর অবস্থা তো স্বাভাবিক হয়নি এখনো। পক্ষান্তরে স্বৈর শাসকের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরতান্ত্রিক সকল কাঠামো এখনো বিদ্যমান। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্যক্তি নয়, বরং সিস্টেমের পরিবর্তন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণ করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের সচেতন ছাত্র সংগঠন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করতে এবং সকল প্রকার বৈষম্য দূর করে নিরাপদ বাংলাদেশ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র মজলিসের 10 দফা দাবি। 1. দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় বিপর্যস্ত মানুষদের উদ্ধার ও পরবর্তীতে পুনর্বাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। 2. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 3. আহতদের সুচিকিৎসা, প্রয়োজনে দেশের বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যোগ্যতানুসারে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে। 4. খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সহযোগী সহ সকলকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 5. বিশ্ববিদ্যালয় ও দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের সরিয়ে যোগ্য ও দেশপ্রেমিক প্রশাসক নিয়োগ দিতে হবে। 6. দেশের সকল ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। 7. শিক্ষা খাতে দেশের মোট জিডিপির 5% বরাদ্দ দিতে হবে। 8. সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে এবং মেধার ভিত্তিতে হলে সিট দিতে হবে। 9. পিলখানা হত্যা, ট্রাজেডি ও শাপলা চত্বরে গণহত্যার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। সর্বশেষ, বিগত সময়ে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামী আদর্শ ভিত্তিক একটি সমাজ ও কল্যাণ রাষ্ট্রই পারে জাতিকে চিরস্থায়ী মুক্তি দিতে, পারে শোষণ, জুলুম, অসাম্য ও অবিচারের স্থায়ী অবসান ঘটাতে। 1990 সালের 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞান অর্জনের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিগত 15 বছরে স্বৈর শাসকের হাতে আহত, নিহত ও বৈষম্যের শিকার হয়েছেন সকলের প্রতি আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দেশের বন্যা কবলিত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসলে এখানে আমাদের ছাত্র মজলিস আমরা কোনো আলাদাভাবে এটা নিচ্ছি না। আমরা যারা এই আন্দোলনে আহত হয়েছেন সকলেই আমাদের ভাই, এবং যারা নিহত হয়েছেন সবাই আমাদের আপন। আমরা এই মুহূর্তে এটাকে আলাদাভাবে করছি না। তারপরেও আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, এবং বিগত এই সরকারের দীর্ঘদিনের এই সময়ে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই হামলা মামলার শিকার হয়েছেন। এবং আজকে এখানে আমরা উপস্থিত হয়েছেন আমাদের একজন শহীদের পিতা, আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন মুক্তিযোদ্ধা। তো ওনার ছেলে আমাদের সংগঠনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তিনি এই সরকারের আমলেই একদম বিনা অপরাধী তাকে কারাগারে আটকে রেখে দীর্ঘদিন অমানবিক নির্যাতন করে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। এবং এছাড়াও আমাদের তৎকালীন সময়ে ঢাকা জেলা সভাপতি একদম নিরপরাধ, তাকে মেস থেকে তুলে নিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রেখে তাকেও হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা বর্তমান রাষ্ট্রের কাছে আমরা এই শহীদ পিতা এবং যারা শহীদ হয়েছেন তাদের আমরা বিচার আমরা কামনা করছি। চলমান এই বন্যা পরিস্থিতির শুরু থেকেই আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমাদের সারা দেশের যে জায়গায় বন্যা কবলিত সে অঞ্চলে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে আছেন, এবং আমরা মানুষের পাশে অতীতের মতো সামনের দিনও থাকবো ইনশাআল্লাহ। আমাদের আলাদা টিম গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এটা একটু পরে জি জি আপনার প্রশ্নটা আমি যদি ভুল না করি, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা কেমন রাজনৈতিক সংগঠন কিনা, অথবা দেখছেন যে আপনার যে সরকারটা গঠন হয়েছে সেটা কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রোটেকশনে কোনো গঠন হয়, এটা ছাত্র জনতা এবং আপনাদের যে সংগঠন আছে বা তাদের মধ্যে কিন্তু নেক্সট যে আপনাদের রাষ্ট্রের যে রিফর্মেশন বা এখন সেই বিষয়টা নিয়ে আপনাদের কি ধরনের অর্থাৎ ছাত্র রাজনীতি সম্পর্কে আমি একটুখানি সময় নেব। বর্তমান সমাজ, আমাদের যে ছাত্র সমাজ যে ভাইয়েরা রয়েছেন তারা আমাদের কাছ থেকে তারা একটা দাবি করেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের কিছু একটা দাবি করেছেন। ছাত্র ভাইদের সাথে তাদের এই দাবিটার সাথে যদি আমরা যদি কথা বলতে যাই, একটুখানি আমাদেরকে পেছনে যেতে হবে। আমাদের ছাত্র সমাজ বা ছাত্র রাজনীতি বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন, সমন্বয় বা আমাদের যারা ছিলেন, ওনারা যেই দাবিটা করেছেন সেই দাবিটার উত্তরটা জানতে হলে আমি একটুখানি সবাইকে পেশ করি। ছাত্র রাজনীতি ওনারা নিষিদ্ধ করতে বলেছেন। গত এক যুগ ধরে আমরা ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি? আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমের আয়োজন। আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি একজন নির্দিষ্ট ব্যক্তিকে প্রোটোকল দেওয়ার জন্য, যিনি এরোপ্লেন থেকে নামবে তাকে প্রোটোকল দেওয়ার জন্য সেই সকাল 8টা থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা। আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি টেন্ডারবাজি, আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি চাঁদাবাজি, আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি সিট দখল করা, আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি যে ছাত্র নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে উপভোগ করা বা উদযাপন করা। গত এক যুগের বেশি সময় ধরে আমরা ছাত্র রাজনীতি বলতে এই ধরনের পরিস্থিতি আমরা দেখে এসেছি। প্রশ্ন হচ্ছে এই ধরনের রাজনীতি চলতে পারে কিনা? উত্তর হচ্ছে না। আমরা এই ধরনের ছাত্র রাজনীতির সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এবং এই ধরনের ছাত্র রাজনীতি কোনোভাবেই চলতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা আসলে কি চাচ্ছি? আমরা কি আদৌ তো ছাত্র রাজনীতি চলমান থাকুক সেটা চাচ্ছি নাকি চাচ্ছি না? উত্তরটা হচ্ছে ছাত্র রাজনীতি বলতে যে ডেফিনিশন দেওয়া হয়, ছাত্ররা সব সময় কথা বলবে ছাত্রদের প্রয়োজন, সুবিধা, অসুবিধা বা দেশের প্রয়োজনে ক্লান্তিকালীন সময়ে যদি কোনো প্রয়োজন থেকে থাকে তাহলে তারা সেটাকে উত্তরণের জন্য সবার সম্মুখ পানে চলে আসবে। দেখা যাচ্ছে
আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যেই ধরনের ছাত্র রাজনীতির কারণে আজকে আমি অথবা আপনি বাংলা ভাষায় কথা বলতে পারছি। অর্থাৎ 1952 সালের যে ছাত্র রাজনীতি ছিল, তমুদ্দিন মজলিস সৃষ্টি হয়েছিল, তাদের সেই সাংগঠনিক কার্যক্রমের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যে ধরনের ছাত্র রাজনীতি 62, 66, 69, 70, 71-এর স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যা 1990 সালের স্বৈর শাসকদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি এবং গঠনমূলক রাজনীতি চাচ্ছি যেই ধরনের রাজনীতি 2018 সালে কোটা আন্দোলন সৃষ্টি করে পুরো দেশের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ তৈরি করতে চেয়েছিল। এই ধরনের ছাত্র রাজনীতি আমি মনে করছি যারা দাবি করছে যে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসাও করেন নিগূঢ় তত্ত্বভাবে যে তোমরা এই ধরনের ছাত্র রাজনীতি চাও কিনা, আমি নিশ্চিত, শতভাগ নিশ্চিত তারা আমাদের সাথে একমত হবেন এই ধরনের ছাত্র রাজনীতি তারা চায়। কিন্তু গত এক যুগ ধরে ছাত্র রাজনীতি বলতে যা চেয়েছে সেটা তারাও যেমন চায় না, আমরাও চাই না। আজকে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, যে স্বৈর শাসককে আমরা বিদায় করেছি, সেই স্বৈর শাসক 2024 সালে বিদায় হয়েছে। আগামীতে 2034 বা 44 বা 54 সালে বা 64 সালে নতুন কোন স্বৈর শাসকের যে উদ্ভাবন হবে না তা তো আমরা বলতে পারছি না। যদি এই ধরনের কোন উদ্ভাবন হয়ে থাকে তাহলে ক্যাম্পাস ভিত্তিক সুন্দর ন্যায় ইনসাফ এবং সুষ্ঠুতার রাজনীতি অবশ্যই চলমান থাকতে হবে। কেননা আমরা বিশ্বাস করি হাতের মধ্যে যদি পছন ধরে তাহলে হাতটাকে কাটা উচিত, পুরো শরীরটাকে কাটা উচিত না। আর দেশের জন্য, সমাজের জন্য সবসময় আমাদেরকেই জাগ্রত থাকতে হবে। কেননা আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহালে তবে। ধন্যবাদ। Sorry, again, please. All of the Islamic political parties to be united and to alliance for the participation of next election. Any problem to nationally or internationally? And they were just interested to that party. Of course, in our country, we are doing Islamic group are very honestly doing activities, including they are trying to make a good nation, like insaf, like a good justification. So, according to our constitution, we have political right in article number 38. So, if they don't do anything wrong without against our constitution, if they don't do anything wrong against constitution, against our country or against our social servicing, that of course we will participate not only nationally but also. If you know that it's clearly that in Quran also declared that in all of the communities, all of the religions, just to their safety, just to stay in all the countries, there is no fact. আপনি জানেন যে শুধু সংবিধান না, এটা কোরআনে উল্লেখ আছে যে সমস্ত জাতি জনগোষ্ঠী তারা একই ইসলামিক রাষ্ট্রে সে নিরাপদভাবে বসবাস করতে পারবে। এবং আমি যেটা হাদিসে জানি যেটা যে অন্য ধর্মগোষ্ঠীর মানুষও একজন মুসলিমের দ্বারা সেগুলো নিবৃত্ত হতে পারবে। এখানে ইসলামিক যে কনস্টিটিউশন সেটা সমস্যা করে No. যদি আপনারা এভারেজ করতে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে ইন্টারন্যাশনালি মানুষ না, আমাদের দিক থেকে এই দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের সমস্যা নেই। বরং ইসলাম ধর্মই তো একমাত্র ধর্ম যেখানে বলা হয়েছে যে সকলের ন্যায় সঙ্গত অধিকারের কথা, নিশ্চয়তার কথা দেওয়া হয়েছে। সেটা অবশ্যই আমরা সেটার সাথে একমত, কেন নয়। জি, ধন্যবাদ। সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, শিক্ষা ব্যবস্থার যে সংকট সেটা তো আমাদের কাছে নতুন না, অনেক পুরাতন। তো আমরা দাবির মধ্যে একটা উল্লেখ করেছি যে শিক্ষা খাতে বরাদ্দ 1.76, তো এটাকে বাড়িয়ে আচ্ছা বিজয়ের পরবর্তীতে, এটা আমরা তো সবাই জানি বাংলাদেশের সাম্প্রতিক যে সমস্যাগুলো, একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। তো আমরা আশা করব নতুন সরকারের কাছে খুব দ্রুত শিক্ষা ব্যবস্থাকে তারা গঠন করে ঢেলে সাজাবেন এবং শিক্ষা ব্যবস্থার যে সকল জায়গায় ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। এবং ক্যাম্পাসগুলো আমরা জানি যে দীর্ঘদিন একটা সংগঠনের ছত্রছায়ায় আধিপত্যে ছিল, তো এই ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা এই দাবি জানিয়ে আসছি এবং শিক্ষা ব্যবস্থার যে সকল ত্রুটি রয়েছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা কামনা করছি।
জনতার বিজয়ের পরে শিক্ষকদেরকে জোর জবরদস্তি করে যেখানে মানে করা হচ্ছে, আবার সেই শিক্ষককে রাখার জন্য আন্দোলন করা হচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মানে এখানে দুর্নীতি পরায়ণ যারা ছিল, যারা ছাত্রদের পক্ষে ছিল না, যারা শিক্ষক ছিল, তাদেরকেই মূলত অপসারণ করা হয়েছে এবং দাবি উঠছে। এবং যারা ছাত্রদের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল, ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে ছিল, তারাই সপদে সব জায়গায় বহাল আছে। যে বাংলাদেশের স্বাস্থ্য খাত এতটা অনিয়মের মধ্য দিয়ে চলছে যে কোনো কিছু হলেই আমাদের বহির্বিশ্বের দিকে ভরসা করতে হয়। সেই জায়গা থেকে কি আমরা পারবো, বা আপনি কি মনে করেন যে আমাদের স্বাস্থ্য খাতটা উন্নতি করা সম্ভব হবে, এবং কিভাবে সেটা? দেখেন, আমার কাছে মনে হচ্ছে মুঠা দাগে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনি একসাথে দিয়েই দিয়েছেন। অর্থাৎ 52 বছরের পরে একটি রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের খুব অল্প পরিমাণেও যদি কোনো অসুস্থ হন, বিশেষ করে আমরা গত ফ্যাসিস্ট সরকারের রেজিমে আমরা দেখলাম সামান্য অসুস্থ হলেই আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়েছে, আমাদেরকে সিঙ্গাপুর যেতে হয়েছে। আমরা মনে করি একটি রাষ্ট্রের জন্য একটি কোনো ভালো অবকাঠামো নয়, কিন্তু আমরা এইটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি একটি দেশে যখন 15 বছর একটি রেজিম থাকে, একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা থাকে, তখন সম্পূর্ণরূপে তারা তাদের মতো করেই রাষ্ট্রীয় কাঠামোকে পরিচালনা করে। সুতরাং এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে কঠিন, তবে একেবারেই অসম্ভব আমরা মনে করি না। ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই আন্দোলনের একদম মৌলিক কথা ছিল রিফরমেশন। আমরা মনে করি স্বাস্থ্য খাতে যদি একটি স্ট্রাকচার গড়ে তোলা যায়, সেই স্ট্রাকচারের মধ্য দিয়ে যদি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা যায় এবং এই স্ট্রাকচারটা যদি ফাংশন করে, তাহলে খুব বেশি দিন আমাদের লাগবে না, হয়তো খুব অল্প সময়ে আমরা পারবো না, এইটা 3 থেকে 5 বছর সময়ের মধ্যেই স্বাস্থ্য খাতকে রিফর্ম করা সম্ভব বলে আমরা মনে করি। আমার একটু জানার ছিল, একটু ব্যতিক্রমভাবে প্রশ্ন। আমরা ছাত্রদের যখন নির্যাতন হয়রান হয়, একজন ছাত্র পক্ষে আমরা দাঁড়াই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা হয়রানির শিকার হয়। এখনকার পরিস্থিতির কথা আমি বলছি না, বিভিন্ন সময় দেখি যে শিক্ষকরা হয়রানি হচ্ছে। এই ক্ষেত্রে আপনার ছাত্রমন্ত্রী কি করবেন? আপনার প্রশ্নটা আরেকটু ক্লারিফাই করেন, শিক্ষকরা হয়রানি হচ্ছে? আমি বলতে চাচ্ছি যে অনেক সময় যে শিক্ষকরা হয়রানির শিকার হয়, দেখা যায় এগুলোর কথা আমার বলতে খারাপ লাগছে, এটা কান ধরে উপোস করাচ্ছে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয় শিক্ষকরা। বিভিন্ন কলেজ, ভার্সিটি বা স্কুল পর্যন্ত আমরা দেখি। এক্ষেত্রে ছাত্রমন্ত্রী কি এগিয়ে যাবে কিনা শিক্ষকদের পক্ষে? দেখুন, শিক্ষকরা হচ্ছে জাতির আদর্শ। মানে আমি যদি বলে থাকি যে পুরো পৃথিবীতে যদি সম্মান পাবার মতো কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে একটা হচ্ছে শিক্ষক জাতি আর একটা হচ্ছে চিকিৎসক জাতি। শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং আমরা সেটাকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু শিক্ষকের ছায়ার তলে থেকে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক লেজুর ভিত্তিক মদতপুষ্ট কোনো কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে চায় তার প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে অবশ্যই সামথিং ইজ রং। উনি ওনার শিক্ষকতার যে নৈতিক যে মানদণ্ড, সেটা যদি তিনি হারিয়ে ফেলেন, তাহলে ছাত্রদেরও জবাব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। তবে আদতেও শিক্ষকরা সবাই সম্মানিত ব্যক্তি। আমরা চাইবো শিক্ষকরা যেন শিক্ষকদের জায়গাতেই থাকেন, তারা যেন আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথে পরিচালিত করেন। আমরা প্রত্যাশা করব শিক্ষকরা সবসময় জাতিকে নিয়ে ভাববে, সমাজকে নিয়ে ভাববে, অন্ধকার থেকে কিভাবে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে সেই দিকে ভাববে। শিক্ষকরা কখনোই কারো মদতপুষ্ট হবে না, কারো লেজুর ভিত্তিক হবে না, কারো তেলবাজি করবে না। এই ধরনের কার্যক্রম যদি কেউ করে থাকে, তাহলে আমি মনে করি একজন সুস্থ প্রগতিশীল ছাত্র নেতা বা ছাত্র রাজনীতিবিদদেরও প্রয়োজন রয়েছে তাকে জবাবদিহিতার কাছে নিয়ে আসা। থাকবে না, মেধার ভিত্তিতে আমরা সব জায়গায় আমরা বৈষম্য থাকবে না। আপনি কি মনে করেন আগামী বাংলাদেশে এই প্রথাটা চালু হবে বা আমরা এটাকে ধরে রাখতে পারবো? কেন নয়? আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজ গঠনের, আমরা স্বপ্ন দেখি এমন একটা বিশ্ববিদ্যালয় গঠনের যে বিশ্ববিদ্যালয় আবরারের মতো কোনো ছেলের কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা দেশের, এমন একটা ক্যাম্পাসের যে ক্যাম্পাসের মধ্যে আবু বকরের মতো ছেলে কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজে যে সমাজে বিশ্বজিতের মতো ছেলে দিনে দুপুরে কখনো হত্যা হবে না। আমরা বিশ্বাস করি যদি যৌক্তিক এবং সঠিক নেতৃত্ব যদি ক্ষমতায় যদি আসে, তাহলে তাদের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর এবং সঠিক ভাবে দেশ পরিচালনা করা সম্ভব। যেই দেশ হবে মেধাভিত্তিক, যে দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, যে দেশ হবে আগামীর সম্ভাবনায় আমরা যে ধরনের স্বপ্ন দেখছি সেই